আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের লেকচার টপিক জীববিজ্ঞানের ধারণা এবং জীববিজ্ঞানের শাখা অর্থাৎ জীবন পাঠের যে প্রথম বেসিক যে চ্যাপ্টারটা, বেসিক যে ফার্স্ট লেসনটা, সেটাতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমরা একটু দেখি যে জীববিজ্ঞান বা বায়োলজি শব্দটির উৎপত্তি কোথা থেকে। তোমরা অনেকেই জানো, অনেকে হয়তো জানতে পারো, অনেকে হয়তো আজকে প্রথম জানছো যে বায়োলজি টার্মটা আসছে আমাদের বায়োস এবং লোগোস, এই দুইটা টার্ম থেকে। অর্থাৎ যা কিছুর জীবন আছে, সেটা হোক উদ্ভিদ হোক প্রাণী, সেটাকে নিয়ে আমাদের বিজ্ঞানের যে শাখা যেটা আলোচনা করে সেটাই হচ্ছে আমাদের জীববিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি, বিবর্তন, প্রজনন এবং পরিবেশের সাথে আন্তঃসম্পর্ক ইত্যাদি নিয়ে আলোচনা ও গবেষণা করা হয়, তাকে জীববিজ্ঞান বলে। তার মানে এখানে আমরা দেখি কিছু জিনিস, যেমন জীবের গঠন, অর্থাৎ কোনো জীব বাহির থেকে দেখতে কীরকম, তার ভিতরে কীরকম, অর্থাৎ তার কোষ, টিস্যু ইত্যাদি, এবং বাহির থেকে তার অঙ্গসংস্থান কীরকম হয়, সেগুলো এই জীববিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। নেক্সট হচ্ছে আমাদের জৈবিক কার্যাবলী, অর্থাৎ এক জীবের কি কি ফাংশন আছে, কি কি ফাংশনালিটি আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি বায়োলজিতে। তারপর হচ্ছে বৃদ্ধি, বিবর্তন, অর্থাৎ ছোট থেকে যে কোনো একটা জীব প্রথমে শিশু অবস্থায় থাকে, ভ্রূণ অবস্থায় থাকে, তারপর শিশু এবং তারপরে পূর্ণাঙ্গ রূপ পায়। এই যে বৃদ্ধি এবং বিবর্তন, অর্থাৎ একদম সৃষ্টির শুরুতে জীবের রূপ কীরকম ছিল, কোথা থেকে তাদের উৎপত্তি এবং সেখান থেকে আজকের যে রূপে তারা এসেছে সেটা। তারপর প্রজনন, অর্থাৎ প্রজনন এবং বংশবৃদ্ধি, অর্থাৎ বাবা মা থেকে সন্তান, এই যে প্রসেসটা সেটা। এবং পরিবেশের সাথে আন্তঃসম্পর্ক, অর্থাৎ প্রত্যেকটা জীব শুধু যে তাদের নিজেদের কমিউনিটির মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করে এরকম না, পরিবেশের মধ্যেও এবং পরিবেশের সাথেও তার একটা সম্পর্ক থাকে। এবং এরকম প্রত্যেকটা জীবেরই কিছু না কিছু ফাংশন থাকে এবং পরিবেশের উপর তাদের একটি খুব উল্লেখযোগ্য ভূমিকা থাকে। তাহলে সেই সব কিছু নিয়েই আমরা আলোচনা করব এবং গবেষণা করব। এটার নামই হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজি। আসছে কোথা থেকে? বায়োস এবং লোগোস, এই দুটো গ্রিক শব্দ থেকে। তারপর আসি আরেকটু, যদি আমরা দেখি কৃষি সংক্রান্ত ও চিকিৎসার প্রয়োজনে প্রাচীনকাল থেকে আমাদের গ্রিস, মিশর এবং ভারতবর্ষে এর চর্চা হয়ে আসছে। অর্থাৎ আমরা যদি ইতিহাস একটু দেখি, যদিও ইতিহাসটা তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যে বিষয়বস্তু না, তারপরেও তোমরা তোমাদের জানার জন্য দেখতে পারো যে এই যে বায়োলজির একদম ইতিহাসটা কী ছিল, সেখানে তোমরা দেখবে এই তিনটা সভ্যতা বা এই তিনটা জায়গার কথা খুব ফ্রিকোয়েন্টলি এবং খুব বেশি ভালোভাবে বলা হচ্ছে। সেটা হচ্ছে গ্রিস, মিশর এবং ভারতবর্ষে এর চর্চাটা অনেক আগে থেকে হয়ে আসছে। এরপর আসি লাস্ট, সেটা হচ্ছে আমাদের এখানে এই স্লাইডের লাস্ট লাইন, সেটা হচ্ছে জীববিজ্ঞানের জনক তিনি হচ্ছেন কি? প্রাচীন গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টটল। অর্থাৎ জীববিজ্ঞানের জনক বলতে আমরা কাকে জানবো? বিজ্ঞানী অ্যারিস্টটলকে। অর্থাৎ তাহলে এই স্লাইড থেকে আমাদের যেটা মেইনলি জানতে হবে, বায়োলজি বলতে আমরা কি বুঝি, বায়োলজির জনককে, এবং এটার ইতিহাসটা সম্পর্কে কোন কোন উল্লেখযোগ্য সভ্যতা বা কোন উল্লেখযোগ্য জায়গার এখানে নাম দেওয়া আছে। তারপরে স্লাইডে যদি আমরা যাই, জীববিজ্ঞানের শাখা খুবই ইম্পর্টেন্ট। জীববিজ্ঞানের শাখা, এখানে আমরা জীববিজ্ঞানকে সাধারণত দুটো ভাগে ভাগ করি। এক, ভৌত জীববিজ্ঞান। দুই, ফলিত জীববিজ্ঞান। অর্থাৎ ভৌত, যেটাকে আমরা বলতে পারি থিওরিটিক্যাল অথবা কনসেপচুয়াল বায়োলজি, এবং ফলিত, যেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি। ঠিক আছে? তাহলে এখানে আমাদের ভৌত এবং ফলিত এর মধ্যে যদি বেসিক পার্থক্য বা বেসিক ডিফারেন্সটা আমরা যদি চিন্তা করি, তাহলে ভৌতটা হচ্ছে কমপ্লিটলি থিওরিটিক্যাল বা তাত্ত্বিক, এবং ফলিত সেটা হচ্ছে কমপ্লিটলি অ্যাপ্লাইড বা এটার অ্যাপ্লিকেশন থাকবে। সেটা মানব সভ্যতার উপর হতে পারে অথবা অন্য যে কোনো প্রাণীর উপর বা প্রাণীকুলের উপর থাকতে পারে। ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো হচ্ছে অঙ্গসংস্থান বা মরফোলজি, শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, শারীরবিদ্যা বা ফিজিওলজি, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা বা সাইটোলজি, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, বিবর্তনবিদ্যা বা ইভলিউশন, বাস্তুবিদ্যা বা ইকোলজি, এন্ডোক্রাইনোলজি এবং জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। এই প্রত্যেকটা শাখা সম্পর্কে আমরা সামনে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। এখান থেকে আমরা শুধু নামগুলো জেনে নিলাম।
এবার আসি ফলিত জীববিজ্ঞান। একই হবে, ফলিত জীববিজ্ঞান বা প্রায়োগিক বিষয় নিয়ে যারা আলোচনা করছে বা যারা কাজ করছে সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এদেরও অনেকগুলো শাখা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ শাখাগুলো আমরা একটু দেখি। জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি, জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স, পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি, মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ, কীটতত্ত্ব বা এন্টোমোলজি, অণুজীববিদ্যা বা মাইক্রোবায়োলজি, কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার, চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। এর সাথে আরও আছে আমাদের জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন, এরপর এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান, তারপর সামুদ্রিক জীববিজ্ঞান বা মেরিন বায়োলজি, এরপর আছে ফরেস্ট্রি বা বনবিজ্ঞান, বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি, ফার্মেসি, ওয়াইল্ড লাইফ বা বন্যপ্রাণীবিদ্যা এবং ফাইনালি বায়ো ইনফরমেটিক্স। এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে আমাদের পরবর্তী লেকচারগুলোতে একটু একটু করে বলবো। আচ্ছা, এবার আসি আমাদের একটু বিস্তারিত আলোচনা এই চ্যাপ্টারের। সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান এর যে শাখাগুলো আছে সেই শাখাগুলো সম্পর্কে আমরা যদি একটু ডিটেলসে জানার চেষ্টা করি তাহলে দেখব প্রথমে আসছে আমাদের অঙ্গ সংস্থান বা মরফোলজি। এটা বলতে কি বোঝায়? জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়। দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহিরঙ্গ সংস্থান এবং অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্ত অঙ্গ সংস্থান বা ইন্টারনাল মরফোলজি, আর আগেরটা ছিল এক্সটার্নাল মরফোলজি বলা হয়। অর্থাৎ যদি আমি মানুষের কথা চিন্তা করি, বাইরে থেকে দেখলে একজন মানুষের কি থাকে? একটা মাথা থাকে, নাক থাকে, চোখ থাকে, কান থাকে, দুটো হাত থাকে, দুটো পা থাকে। অর্থাৎ একটা জীবের যদি আমি বাহির থেকে তাকে দেখতে কেমন সেটা যদি আমি বর্ণনা করি, সেটাই হচ্ছে আমার এক্সটার্নাল মরফোলজি, অর্থাৎ বাহ্যিক অঙ্গসংস্থান। এরপর আসে যদি ভিতরে কি থাকে, ভিতরে থাকতেছে হচ্ছে আমাদের হার্ট থাকতেছে, আমাদের লাংস থাকতেছে বা ফুসফুস থাকতেছে, তারপর আমাদের কিডনি থাকতেছে, লিভার থাকতেছে, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এগুলো সব কিছু আমাদের বডির ভিতরের দিকে। তাহলে এইগুলোর বিষয় এই অভ্যন্তরীণ যে বর্ণনা বা অভ্যন্তরীণ অঙ্গগুলোর যে বর্ণনা আছে সেটা হচ্ছে আমাদের অন্ত অঙ্গসংস্থান বা ইন্টারনাল মরফোলজির অংশ। আবার আমরা একটু রিপিট যদি করি তাহলে অঙ্গসংস্থান বিদ্যা বলতে আমরা বুঝবো মেইনলি জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন, অর্থাৎ বাহির থেকে দেখতে কেমন বা ভিতর থেকে দেখতে কেমন, এই পুরো বিষয়টা নিয়ে হচ্ছে মরফোলজি আলোচনা করে। দ্বিতীয় যে শাখাটা সেটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। এটা নিয়েও আমরা সামনে আরও একটু বেশি বিশদ আলোচনা করব। তাহলে এখানে আমরা যদি একটু জানি যে জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতি, এইটা নিয়ে পুরো একটা সামনে একটা আলোচনাই হবে। তাহলে তাই এখানে আমি এটা নিয়ে খুব বেশি কিছু বলবো না। এটা হচ্ছে শুধু জেনে রাখো যে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা এটা হচ্ছে জীবের মেইনলি আমাদের শ্রেণীবিন্যাস এবং এর নিয়মকানুনগুলো নিয়ে আলোচনা করে। তারপর আসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট শারীরবিদ্যা বা ফিজিওলজি। অর্থাৎ এখানে কি বলে, এটা কি নিয়ে কাজ করে? জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয় এ শাখায় আলোচনা করা হয়। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণও এ শাখায় পাওয়া যায়। তার মানে ফিজিওলজি বলতে আমরা বুঝি যে আমাদের নর্মাল, যদি আমি মানুষের বডির কথা চিন্তা করি তাহলে হিউম্যান বডিতে নর্মালি যা যা ঘটছে সেই সব কিছুই হচ্ছে হিউম্যান ফিজিওলজি বা ফিজিওলজির পার্ট। অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কথা বলছি, আমি মুভমেন্ট করছি, আমার নিঃশ্বাস চলছে, আমার শ্বাস প্রশ্বাস চলছে, আমার পরিপাকতন্ত্র এখন সচল আছে, এই সব কিছু অর্থাৎ ভেতরে আমার যা যা প্রক্রিয়া বা যা যা জৈব রাসায়নিক প্রক্রিয়া চলছে সেই সব কিছু নিয়ে আলোচনা করবে হচ্ছে আমাদের ফিজিওলজি। অর্থাৎ আমাদের শারীরভিত্তিক যত কার্যক্রম আছে, যত স্বাভাবিক কার্যক্রম আছে, সেই সব ধরনের স্বাভাবিক কার্যক্রম নিয়ে আলোচনা হয় আমাদের শারীরবিদ্যা বা ফিজিওলজিতে। যেরকম সালোক সংশ্লেষণ, এটা হচ্ছে উদ্ভিদের একটি খুবই ন্যাচারাল একটা প্রসেস, তাহলে এই সালোক সংশ্লেষণটাও আমাদের শারীরবিদ্যারই অংশ। একই রকমভাবে মানুষের ক্ষেত্রে আমরা বলতে পারি শ্বসন, রেচন, পরিপাক, রক্ত সংবহন, চলন, এগুলো হচ্ছে আমাদের ফিজিওলজি বা শারীরবিদ্যার অংশ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। নেক্সট স্লাইডে আমরা যদি দেখি হিস্টোলজি। হিস্টো এই কথাটার মানে হচ্ছে টিস্যু,
আর লজি মানে তো আমরা জানি জ্ঞান। তাহলে হিস্টোলজি বলতে আমরা বোঝাই জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী নিয়ে এই শাখায় আলোচনা করা হয়। অর্থাৎ এখন টিস্যু বলতে কি বোঝায়? টিস্যু বলতে বোঝায় অনেকগুলো কোষ যখন একই ভ্রূণীয় স্তর থেকে উৎপন্ন হয়ে তারা একই ধরনের কাজে নিয়োজিত থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে টিস্যু। ঠিক আছে? তাহলে অর্থাৎ আমরা যেটা আবার বলি, টিস্যু বলতে কাদেরকে বোঝায়? অনেকগুলো কোষ একসাথে হয়ে তারা একই ধরনের কাজে নিয়োজিত থাকে এবং তারা একই ভ্রূণীয় স্তর থেকে উৎপন্ন হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে টিস্যু। যেমন মানবদেহের 4 ধরনের বেসিক টিস্যু থাকে, এটা তোমাদের এখানে পড়ার বিষয় না, তারপর আমি আলোচনার জন্য বলছি। এক হচ্ছে এপিথেলিয়াল, 2 হচ্ছে কানেকটিভ, 3 হচ্ছে মাসকুলার, 4 হচ্ছে নার্ভাস। এই 4 ধরনের টিস্যু মানবদেহে থাকে। অর্থাৎ এপিথেলিয়াল যেটাকে আমরা বলেছি আবরণী কলা, কানেকটিভ টিস্যু যেটা হচ্ছে আমাদের যোজক কলা, মাসকুলার হচ্ছে যত ধরনের মাংসপেশি আছে সেগুলো শব্দ হচ্ছে আমাদের মাসকুলার টিস্যু, আর নার্ভাস টিস্যু বলতে আমরা বুঝি মেইনলি নিউরন বা নার্ভাস সিস্টেমকে। তাহলে এই যে টিস্যুগুলো, এই টিস্যুগুলোর গঠন এবং এদের বিন্যাস এবং এদের কাজ, এগুলো নিয়ে আলোচনা করা হয় আমাদের জীববিজ্ঞানের হিস্টোলজি শাখায়। তারপর আসো নেক্সট আমাদের যে শাখাটা, সেটা হচ্ছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এটা তোমরা যারা ইনশাল্লাহ ফিউচারে মেডিকেলে পড়বা তাদের জন্য দেখবা যে তারা ফার্স্ট ইয়ারে এমব্রায়োলজি নিয়ে তাদেরকে একটা অ্যানাটমির মধ্যে পড়তে হয়, একটা সাবজেক্টে আলাদা থাকে এমব্রায়োলজি নিয়ে। তাহলে এমব্রায়োলজিটা কী নিয়ে আলোচনা করে? এটা হচ্ছে মেইনলি জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা এই শাখার প্রধান বিষয়। অর্থাৎ আমরা যে জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু এগুলো হচ্ছে আমাদের জনন কোষ। এই জনন কোষগুলো কীভাবে তৈরি হয় সেটা একটা জানার বস্তু। দ্বিতীয়, এই যে শুক্রাণু এবং ডিম্বাণু এদের নিষেকের ফলে জাইগোট তৈরি হয়। এই নিষিক্ত জাইগোট এটা প্রাথমিক অবস্থা থাকে, সেখান থেকে ডেভেলপমেন্ট হয়ে হয়ে ভ্রূণ সৃষ্টি হয়। ঠিক আছে? ভ্রূণ সৃষ্টি হয়। এই ভ্রূণের যে গঠন এবং পরিস্ফুটন এবং বিকাশ, এই সব কিছু নিয়ে আমরা শিখব কোথায়? এমব্রায়োলজিতে। এমব্রায়ো কথাটার অর্থই হচ্ছে ভ্রূণ। ঠিক আছে? তাহলে এমব্রায়ো কথাটার অর্থই হচ্ছে ভ্রূণ। তাহলে এগুলো হচ্ছে জননকোষ সম্পর্কিত যা যা জানার আছে, যা কিছু জানতে হয় আমাদের, সে সব কিছু আমরা পাবো কোথায়? এমব্রায়োলজিতে। তারপর আসো নেক্সট হচ্ছে আমাদের কোষবিদ্যা, সাইটোলজি। সাইটো কথাটার অর্থ হচ্ছে কোষ। ঠিক আছে? সাইটো কথাটার অর্থ হচ্ছে কোষ। তাহলে জীবদেহের কোষের গঠন, কোষের কাজ এবং কোষের বিভাজন সম্পর্কে আলোচনা করা হয় সাইটোলজিতে। অর্থাৎ কোষ, একটা কোষ কী দিয়ে তৈরি, তার কি কি কাজ, তার বিভাজন, সে কোন প্রক্রিয়ায় বিভাজিত হয় ইত্যাদি সম্পর্কে আমরা জানবো কোষবিদ্যা বা সাইটোলজিতে। আর টিস্যু সম্পর্কে আমরা জেনেছিলাম কোথায়? হিস্টোলজিতে। এটা ভুল করা যাবে না। নেক্সট হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। অর্থাৎ আমরা জানি যে যে কোনো প্রাণীর ক্ষেত্রে বাবা মা থেকে সন্তান আসে, সন্তান তারা যখন বড় হয় তাদের থেকে আর নতুন প্রজন্ম আসে, এভাবে করে আমাদের বংশানুক্রমিক যে ধারাটা সেটা অব্যাহত থাকে। তাহলে এই যে জিন এবং জীবের যে বংশগতির ধারা, এই দুটো সম্পর্কে আমরা শিখতে পারবো কোত্থেকে? সেটা হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স থেকে। আশা করি এখানে তোমাদের তেমন কিছু বুঝতে অসুবিধা হওয়ার কথা না। খুবই ইজিলি আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের এখান থেকে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর আমরা যাই আমাদের নেক্সট স্লাইডে। ভৌত জীববিজ্ঞানে আরও কিছু শাখা আছে, যেমন বিবর্তনবিদ্যা, ইভলিউশন, বাস্তুবিদ্যা, ইকোলজি, এন্ডোক্রাইনোলজি আর জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। বিবর্তনবিদ্যা বা ইভলিউশন অর্থাৎ পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি কিভাবে হয়েছিল, কোন পরিবেশে হয়েছিল সেটা, এবং সেখান থেকে আজকে যত প্রাণী এবং উদ্ভিদ পৃথিবীতে বিরাজমান আছে তাদের এই পর্যন্ত আসার যে জার্নিটা, তাদের এই পর্যন্ত আসার যে যাত্রাটা, সেটা নিয়ে আলোচনা করে আমাদের ইভলিউশন। অর্থাৎ পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশ,
ইত্যাদি তথ্য নিয়ে আলোচনা করা হয় এই শাখায়। নেক্সট আমাদের যেটা হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। ইকোলজি অর্থাৎ আমরা যেটা ইকো কথাটার সাথে আমরা বুঝি যে প্রকৃতির বা ইকো ফ্রেন্ডলি যখন আমরা বলি তার মানে কি যে পরিবেশ বান্ধব। তাহলে ইকো কথাটার সাথেই আমার কি এসে পড়ছে, এনভায়রনমেন্ট বা পরিবেশ। তাহলে প্রত্যেকটা জীব সে শুধু যে নিজের জন্য বাঁচে এমনটা কিন্তু অবশ্যই না। প্রত্যেকটা জীব সে নিজের জন্য বাঁচে, তার সম্প্রদায়ের যে আরও সদস্যরা থাকে তাদের জন্য বাঁচে, এবং সর্বোপরি পরিবেশের সাথে তার একটা সম্পর্ক থাকে। প্রত্যেকটা পরিবেশ, সেটা হোক স্থলে অথবা জলে অথবা বনে অথবা আকাশে, প্রত্যেকটা পরিবেশে অথবা বরফেও যদি আমরা চিন্তা করি, সেখানেও প্রত্যেকটা পরিবেশের মধ্যে কিছু না কিছু বাস্তু সংস্থান বা সেখানে যে জীবগুলো থাকে তাদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক বিরাজ করে। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে আন্তঃসম্পর্ক সেটা নিয়ে আলোচনা করা হয় আমাদের ইকোলজি বা বাস্তুবিদ্যায়। অর্থাৎ যদি আমরা তোমরা অনেকে পড়ে থাকবে পুকুরের একটা বাস্তু সংস্থান ছিল তোমাদের আগের ছোট ক্লাসে, সেখানে তোমরা দেখতে ছোট মাছ বা ফাইটোপ্ল্যাঙ্কটন সেগুলোকে খেতে হচ্ছে গিয়ে প্রাইমারি স্তরের খাদক, তাদেরকে খেয়ে বড় হয়, খেয়ে বেঁচে থাকতে হচ্ছে সেকেন্ডারি স্তরের খাদক, তাদেরকে উপর নির্ভর করতে হচ্ছে টার্সিয়ারি লেভেলের যে খাদকরা তারা। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা পরিবেশে এরকম কিছু লেভেলের খাদক বা কিছু লেভেলের আমরা যেটা বলি প্রাণী থাকে, তাদের মধ্যে একটার উপর আরেকটা, একজন আরেকজনের উপর নির্ভরশীল। এই সম্পর্কটা নিয়ে আলোচনা করা হচ্ছে আমাদের ইকোলজি বা বাস্তুবিদ্যা। নেক্সট আসছে আমাদের এন্ডোক্রাইনোলজি, জীবদেহের হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা এই শাখার বিষয়। অর্থাৎ আমাদের হিউম্যান বডিতে যদি আমি চিন্তা করি অনেক ধরনের হরমোন আছে, যেমন গ্রোথ হরমোন, পিটুইটারি হরমোন, কর্টিসোল, অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজি বা হরমোন জনিত জীববিদ্যা এই শাখায়। নেক্সট আসছে আমাদের জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। বায়ো কথাটার অর্থ হচ্ছে লাইফ বা জীবন, আর জিওগ্রাফি কথাটার অর্থ হচ্ছে ভূগোল, তাই না? এই শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন, এই দুটো টার্ম মনে রাখবা। জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। এটি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিন্যাস সম্পর্কিত বিদ্যা। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন যে ভৌগোলিক সীমারেখা, বিভিন্ন যে পরিবেশ থাকে, পরিবেশ বিদ্যমান, সেখানে প্রাণীদের বিস্তৃতি এবং অভিযোজন, অর্থাৎ কোন প্রাণী কতটুকু কী পরিমাণে আছে এবং তারা সময়ের সাথে সাথে কতটুকু পরিবর্তন হয়েছে, যেটাকে আমরা বলি অভিযোজন, এই সম্পর্কিত আলোচনাগুলো হয় আমাদের বায়োজিওগ্রাফি এই শাখায়, বা যেটাকে আমরা বলি জীব ভূগোল। তারপর আমরা যাই আমাদের নেক্সট স্লাইড, ফলিত জীববিজ্ঞান, অর্থাৎ ভৌত জীববিজ্ঞানের আলোচনা আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা যাচ্ছি ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি যদি আমি বলি। অর্থাৎ এখানে সব কিছু জীববিজ্ঞানের যে প্রায়োগিক দিকগুলো থাকে, যেগুলো আমাদের মানুষের জন্য বলি বা ফসলের জন্য বলি বা অন্য যে কোনো ভালো কাজে আমরা যখন ইউজ করব বায়োলজিকে, সেটাই হয়ে যাবে ফলিত জীববিজ্ঞানের অংশ। অর্থাৎ জীববিজ্ঞানের তত্ত্বগুলোকে বা থিওরিগুলোকে যখন আমরা অ্যাপ্লাই করব ফর বেটারমেন্ট, অর্থাৎ ভালো কিছুর জন্য, সেটাই হয়ে যাবে ফলিত জীববিজ্ঞানের অংশ। অর্থাৎ যেরকম জীবাশ্ম বিজ্ঞান বা প্রথম শাখা হচ্ছে প্যালিওন্টোলজি, প্রাগৈতিহাসিক বিভিন্ন জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে আমাদের জীবাশ্ম বিজ্ঞান। অর্থাৎ হাজার কোটি বছর আগে যেই প্রাণীরা ছিল তারা যখন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, তখন তারা মাটির নিচে চাপা পড়ে যায় বা বিভিন্ন কারণে তারা পরবর্তীতে ফসিলে বা জীবাশ্মে রূপান্তরিত হয়। এই জীবাশ্মগুলোর যদি উপকারিতা বলতে হয় তাহলে অবশ্যই জীবাশ্ম থেকে আমরা জ্বালানি পাই, এবং এগুলো আমাদের প্রাগৈতিহাসিক যে জীব তাদের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে। তাই এটা হচ্ছে জীববিজ্ঞানের একটা প্রায়োগিক দিক, তাই এটা আমাদের ফলিত জীববিজ্ঞানের একটা অংশ বা শাখা। তাহলে প্রাগৈতিহাসিক যত জীব আছে এবং তাদের যে ফসিল হয়ে যাওয়ার যে জার্নিটা বা ফসিল হয়ে যাওয়ার যেই ইতিহাসটা, সেই সম্পর্কে আমরা জানতে পারবো প্যালিওন্টোলজি বা জীবাশ্ম বিজ্ঞান থেকে। তারপর আসি আমাদের নেক্সট জীব পরিসংখ্যান বিদ্যা। জীব বলতে বোঝাচ্ছে বায়ো, আর পরিসংখ্যানের ইংলিশ হচ্ছে স্ট্যাটিস্টিক্স, তো এটার ইংরেজিটা হবে বায়ো স্ট্যাটিস্টিক্স। তো জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ এখানে কোন জীব কতটুকু কী পরিমাণে আছে, কোথায় আছে, কী সংখ্যায় আছে। অর্থাৎ আমরা যে অনেক সময় দেখবো তোমরা যে সুন্দরবনে বাঘের পরিমাণ কমে যাচ্ছে, এই স্ট্যাটিস্টিক্সগুলো, এই যে ডাটাগুলো মেইনলি আমরা পাই হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স বা জীব পরিসংখ্যান বিদ্যা এদের থেকে। পরজীবী বিদ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
অর্থাৎ যদি আমরা বলি যে পরজীবী, পরজীবী কারা? যারা কোনো আশ্রয় বা হোস্টের বডিতে থেকে হয় ইন্টারনালি থাকবে অথবা এক্সটার্নালি থাকবে, থেকে তাদের কমপ্লিটলি পুরো পুষ্টির জন্যই হোস্টের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু দিন শেষে তারা হোস্টের ক্ষতি করে, অর্থাৎ পোষকের ক্ষতি করে, তাদেরকে আমরা বলি হচ্ছে পরজীবী। ঠিক আছে? তাহলে এই ধরনের ধর্ম যাদের আছে তাদেরকে আমরা বলি, সেটাকে আমরা বলছি হচ্ছে পরজীবিতা এবং পরজীবী জীবের জীবন প্রণালী, এবং তারা অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের ক্ষতির কারণ হিসেবে দেখা দেয়। তাহলে এবং তাদের দ্বারা সৃষ্ট রোগ, এই সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে আমাদের পরজীবিতা বা প্যারাসাইটোলজি। অর্থাৎ প্যারাসাইটগুলো কী করে হিউম্যান বডি বা হোস্ট, হিউম্যান বডি শুধু না, যে কোনো হোস্টের বডিতে ইন্টারনালি অথবা এক্সটার্নালি থাকে, অর্থাৎ ভিতরে থাকে অথবা বাইরে থাকে। ভিতরে অথবা বাইরে থেকে তারা তাদের নিজেদের বংশবৃদ্ধি করে, নিজেদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এবং এবং হোস্টের ক্ষেত্রে বা পোষকের দেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। তাই এই সম্পর্কিত যেই জ্ঞানটা বা এই সম্পর্কিত যেই নলেজ বা এই সম্পর্কিত যত ইনফরমেশন, সেগুলো আমরা পাবো থেকে পরজীবীবিদ্যা বা প্যারাসাইটোলজি থেকে। তারপর আছে নেক্সট ফিশারিজ বা মৎস্যবিজ্ঞান, অর্থাৎ মাছের উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং তাদের সংরক্ষণ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে আমাদের ফিশারিজ বা মৎস্যবিজ্ঞান। অর্থাৎ আমাদের যে জলজ পরিবেশে, কোন পরিবেশে কী ধরনের সামুদ্রিক প্রাণী বা সামুদ্রিক মাছ আছে, এবং এই যে আমরা যে বলি একটা বছরের একটা নির্দিষ্ট সময় জাটকা ধরা যাবে না, বা ইলিশ মাছ বা মৎস্য আহরণ বন্ধ রাখতে হয়, কেন রাখতে হয়, এই সব কিছুর বর্ণনা, সব কিছুর ব্যাখ্যা আমরা পাই এই ফিশারিজের কল্যাণে। তারপর কীটতত্ত্ব বা এন্টোমোলজি, কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, সেটাই হচ্ছে কীটতত্ত্ব বা এন্টোমোলজি। অর্থাৎ আমরা জানি যে যত সব কীটপতঙ্গ কিন্তু খারাপ না, ফসলের জন্য অনেক কীটপতঙ্গ আছে যারা ভালো, তো তাদের উপকারিতা এবং কিছু যেগুলো খারাপ সেগুলোর অপকারিতা, ক্ষয়ক্ষতি এবং তাদেরকে কীভাবে দমন করা যায়, সেগুলো নিয়েও আমাদের জানতে হয় এই এন্টোমোলজি শাখায়। তারপর আছে অণুজীববিদ্যা। এখানে নামে আছে অণুজীব। অণুজীব তার মানে কি? অণু, এটার ইংরেজি হচ্ছে মাইক্রো। জীব, বায়ো আর বিজ্ঞান অর্থাৎ হচ্ছে লজি। তো অণুজীব বিজ্ঞানের ইংরেজিটা হচ্ছে আমাদের এই জন্য মাইক্রোবায়োলজি। অর্থাৎ অণুবীক্ষণের নিচে দেখা যায় অণুবীক্ষণিক যেসব জীব, মানে যাদেরকে খালি চোখে দেখা যায় না, যাদেরকে দেখতে অবশ্যই মাইক্রোস্কোপের দরকার পড়ে, তাদেরকে আমরা বলি হচ্ছে অণুজীব। এইসব অণুজীব কী কী? ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি, এবং আণুবীক্ষণিক ছত্রাক ও অন্যান্য যত ধরনের অণুজীব যেগুলোকে আমরা খালি চোখে দেখি না, শুধুমাত্র মাইক্রোস্কোপের নিচে দেখতে পারি, তাদেরকে নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা, পর্যালোচনা এবং গবেষণা করে, সেটাই হচ্ছে আমাদের অণুজীব বিজ্ঞান। আশা করি সবাই এই পর্যন্ত আমাকে ফলো করতে পেরেছো বা বুঝতে পেরেছো। আমরা যাই আমাদের নেক্সট স্লাইড। ফলিত জীববিজ্ঞানের এরপরের শাখাগুলো হচ্ছে কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। এটা আমরা সবাই জানি, কৃষি বিষয়ক যত জ্ঞান, আলোচনা, পর্যালোচনা, গবেষণা সব কিছু হচ্ছে কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচারের কল্যাণেই হয়েছে। চিকিৎসা বিজ্ঞান, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মেডিকেল সায়েন্স। অর্থাৎ এটা ছাড়া আসলে আমার কাছে মনে হয় কোনো কিছুই, সব কিছুই অর্থহীন, তাই না? মেডিকেল সায়েন্স অর্থাৎ মানবদেহের রোগ, মানবদেহের রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। অর্থাৎ আমাকে যদি বলতে হয় ফলিত জীববিজ্ঞানে সবচেয়ে এক নম্বরে আমি হয়তো রাখবো মেডিকেল সায়েন্স বা এটাকেই, কারণ এটাই হচ্ছে আমাদের বায়োলজির সবচেয়ে একদম টপ মোস্ট প্রায়োগিক দিক, সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স বা মানবদেহের বিভিন্ন ধরনের রোগের কী কারণে হচ্ছে, চিকিৎসা কী, তারপর এটার ভালো হবে কি না, ক্ষয়ক্ষতি, এই সব কিছু নিয়ে আমরা মেডিকেল সায়েন্স বা মেডিকেল সায়েন্সের যারা আমরা আছি তারা এটা নিয়েই আলোচনা করি। তারপর জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, খুবই কমপ্লেক্স একটা সাবজেক্ট কিন্তু খুবই ডিমান্ডিং। জিন প্রযুক্তি নিয়ে এবং এর বিভিন্ন ব্যবহার নিয়ে, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড বিভিন্ন অর্গানিজম থাকে, জেনেটিক্যালি মডিফাইড বিভিন্ন ধরনের টেকনোলজি বলো বা যত ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং রিলেটেড যা কিছু আছে, সব কিছু হচ্ছে আমাদের এই জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কল্যাণে হয়। আমাদের যে উচ্চ ফলনশীল যত ধরনের ধান, গম বা যত ধরনের আমরা ফসল উদ্ভাবন করতে পেরেছি, সব কিছুই আমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কল্যাণে। তারপর আসো বায়োকেমিস্ট্রি, প্রাণ রসায়ন,
অর্থাৎ জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ আমরা যখন এটা এটা আমরা আরও ভালো বুঝতে পারবো আমরা যখন আমাদের পুষ্টি, যদি আমি বলি যে মানবদেহের পুষ্টি নিয়ে যদি যখন আমরা আলোচনা করি, তখন আমরা বায়োকেমিস্ট্রির গুরুত্বটাকে বুঝতে পারি। অর্থাৎ আমরা যে যত ধরনের খাবার খাই সেখানে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, পানি, এই সব কিছু কী কী দিয়ে তৈরি, কীভাবে তারা আমাদের বডিতে ভিতরে ঢুকছে, কীভাবে এদের ডাইজেশন হচ্ছে, কীভাবে অ্যাবজর্পশন হচ্ছে, এই সব কিছু বুঝতে হলে আমাদেরকে আগে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রির একটু বেসিক ধারণা থাকতেই হবে। অর্থাৎ বায়োকেমিস্ট্রি বলতে আমরা এখানে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং তারপর হচ্ছে এনজাইম ইত্যাদি নিয়ে আমরা এখানে পড়াশোনা করে থাকি। তারপর পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, অর্থাৎ পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। এটা আমরা মোটামুটি সবাই জানি, পরিবেশে কী কী চেঞ্জ হচ্ছে, তাপমাত্রার কী অবস্থা হচ্ছে। এরপর আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্লাইড। ফলিত জীববিজ্ঞানের আরও কিছু শাখা: বন বিজ্ঞান বা ফরেস্ট্রি, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, ফার্মেসি, বন্যপ্রাণীবিদ্যা এবং বায়ো ইনফরমেটিক্স। কোনটা কি আমরা একটু দেখি। বন বিজ্ঞান বা ফরেস্ট্রি, এখানে বন, গাছপালা, বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ এই সম্পর্কিত এবং যত নীতিমালা আছে সেগুলোও এই ফরেস্ট্রি বা বন বিজ্ঞানের অন্তর্গত। এরপর হচ্ছে জীব প্রযুক্তি, মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ বায়োটেকনোলজি। অর্থাৎ টেকনোলজিকে বা প্রযুক্তিকে যখন আমরা মানুষ এবং পরিবেশের কল্যাণে কাজে লাগাবো, সেটাই হচ্ছে আমাদের বায়োটেকনোলজি বা মানুষ এবং পরিবেশের কল্যাণে কল্যাণে প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ টেকনোলজি যখন বায়োলজির কল্যাণে বা বায়ো বলতে বা জীবনের কল্যাণে যখন ইউজ হবে, তখন সেটাই হচ্ছে আমাদের বায়োটেকনোলজি। ফার্মেসি তোমরা অনেকেই জানো, ওষুধ সম্পর্কিত ওষুধ শিল্প বা প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। অর্থাৎ ওষুধ কী পরিমাণে কী কেমিক্যাল ফর্মুলেশনে তৈরি হবে, তার স্ট্রেংথ বা কত মিলিগ্রাম হবে, কত মাইক্রোগ্রাম হবে, খাওয়ার আগে খেতে হবে না খাওয়ার পরে খেতে হবে, হিউম্যান বডিতে সেটার ইম্প্যাক্টটা কী হবে, ইফেক্টটা কী হবে, তার সাইড ইফেক্ট কী হতে পারে, কন্ট্রাইন্ডিকেশন মানে কখন দেয়া যাবে না, এই সব কিছু আমরা পাই কিন্তু। অর্থাৎ ওষুধ রিলেটেড যা কিছু আছে সব কিছু আমরা পাই হচ্ছে ফার্মেসি বা এই শাখা থেকে। অর্থাৎ এখানে এবং এই ফার্মেসি একটা ওষুধের প্রোডাকশন, অর্থাৎ র মেটেরিয়াল থেকে শুরু করে সেখানে কী কী অ্যাড হবে, কত দিনের প্রোডাকশন হবে, এক্সপায়ারি ডেট কী হবে, কীভাবে সেলফে যাবে, সেলফিং হবে কীভাবে, এই সব কিছু আমরা দেখব ফার্মেসি বা এখান থেকে পেয়ে থাকি। তারপর বন্যপ্রাণীবিদ্যা, এটা অলরেডি তোমরা সবাই জানো, ওয়াইল্ড লাইফ, অর্থাৎ বনের পরিবেশে যত ধরনের প্রাণীরা থাকে তাদের সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে আমাদের বন্যপ্রাণী বিদ্যা। এরপর আছে বায়ো ইনফরমেটিক্স, সেটা হচ্ছে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। এই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এরপর আসি আমাদের এই চ্যাপ্টারের বা এই আজকের ক্লাসের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। তাহলে জীবের শ্রেণীবিন্যাসটাকে যদি আমি একটু খুব সংক্ষেপে গল্পের আকারে বলি, তাহলে জিনিসটা হবে এরকম যে তোমার কাছে অনেক বই আছে, সেই বইগুলোকে তুমি সাজিয়ে রাখতে চাও। তাহলে সাজিয়ে রাখার জন্য তুমি কি করবা? তুমি তাদেরকে র্যান্ডমলি একটা সেলফের মধ্যে রাখতে পারো, কিন্তু এতে অসুবিধা কি হবে? এতে অসুবিধা হবে তুমি কাজের সময় তুমি যেই রিলেটেড বই পড়তে যাবা, তখন সেই রিলেটেড বই খুঁজতে তোমার অনেক বেশি অসুবিধা হবে। এই জন্য আমরা করি কি, সেলফে ধরো এখানে যদি একটা সেলফ থাকে, এই সেলফের বিভিন্ন তাক আছে, এই একটা তাকে আমরা নামকরণ করি, তাই না? ধরো এটা হচ্ছে সাহিত্য, এটা হচ্ছে বিজ্ঞান, এটা হচ্ছে রাজনীতি, এটা হচ্ছে ইতিহাস, ঠিক আছে? যদি এভাবে সেলফের মধ্যে আমাদের নামকরণ করা থাকে, তাহলে আমরা যখন যেই রিলেটেড বই পড়তে ইচ্ছা হবে, তখন আমরা সেই শেলফের কাছে গিয়ে আমরা দাঁড়ালেই ওই রিলেটেড বই খুঁজে পাবো। তাহলে জীবের যে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসের কাহিনীটা বা মেইন দিকটা বা মেইন উপকারিতাটাও অনেকটা এরকম। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ, অর্থাৎ উদ্ভিদের কয় লক্ষ? 4 লক্ষ প্রজাতি, এবং প্রাণী প্রায় 13 লক্ষ প্রজাতি আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায়
13 লক্ষ প্রজাতি, অর্থাৎ টোটাল 17 লক্ষ প্রজাতির নামকরণ এবং বর্ণনা করা হয়েছে, অর্থাৎ নাম এবং বর্ণনা দেয়া আছে। এবং এই নাম্বারটা দিন দিন আরও বাড়তে পারে, অর্থাৎ যত বেশি বিজ্ঞান সামনের দিকে আগাবে এই নাম্বারগুলো তো আর কনস্ট্যান্ট থাকবে না, এই নাম্বারগুলো চেঞ্জ হবে এবং আরও বাড়বে। তো এই যে 17 লক্ষ প্রজাতি, এই 17 লক্ষ প্রজাতির যে জীব এবং নতুন জীবের যেগুলো আসবে সেগুলোও সংযুক্ত হচ্ছে, তাহলে এদের জানা বোঝা এবং শেখার সুবিধার জন্য এই অসংখ্য জীবকে আমরা সুষ্ঠুভাবে বিন্যাস করাটা জরুরি বা সাজানো প্রয়োজন। অর্থাৎ এই যে 17 লক্ষ প্রজাতি, এই 17 লক্ষ প্রজাতিকে আমরা যদি সুশৃঙ্খলভাবে না সাজাই, তাহলে নতুন যে প্রজাতি যেগুলো আমাদের আবিষ্কার হবে ইন ফিউচার সামনে, সেগুলো কোনটাকে আমরা কোথায় দিব এই রিলেটেড একটা আমাদের কনফিউশন তৈরি হবে। সেই কনফিউশনটা যেন না হয়, তাহলে এই কাজটাকে নিয়ে জীববিজ্ঞানে একটা পুরো শাখাই তৈরি হয়েছে, যেই শাখাটার নাম আমরা শুরুতে বলেছিলাম ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা, তখন বলেছিলাম যে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা নিয়ে আমাদের পুরো একটা আলোচনা থাকবে, এই হচ্ছে সেই আলোচনা। তাহলে আমরা দেখলাম যে এই যে 17 লক্ষ প্রজাতি, এদেরকে আমরা র্যান্ডমলি যদি অ্যাসাইন করি বা র্যান্ডমলি যদি সাজায় রাখি, তাহলে এটা আমাদের জন্য খুবই ঝামেলার তৈরি করবে। অর্থাৎ পরবর্তীতে কে কোন ধরনের প্রজাতি, কোন প্রজাতি কী ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে, এই রিলেটেড কোনো নলেজ আমাদের কাছে সুসংবদ্ধভাবে বা সুশৃঙ্খল আকারে বা অর্গানাইজড ওয়েতে থাকবে না। তাহলে এই কাজটা করার জন্য প্রথম যিনি উদ্যোগ নিয়েছিলেন তিনি হচ্ছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। এই নামটা অবশ্যই অবশ্যই মনে রাখবা, ক্যারোলাস লিনিয়াস। ওকে, তো ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম সুইডিশ প্রকৃতিবিদ, তিনি এই কাজটা বা এইটার উদ্যোগ নিয়েছেন, অবদান রাখেন, এবং তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। এবং তিনি জীবজগৎকে প্রথম দুটি ভাগে ভাগ করেন, এক হচ্ছে উদ্ভিদ জগৎ, দুই হচ্ছে প্রাণী জগৎ। অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস যখন প্রথম শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি বা এর প্রবর্তন শুরু করেন, তখন তিনি সমগ্র জীবজগৎকে দুটো ভাগে ভাগ করেন, এক হচ্ছে উদ্ভিদ জগৎ, দুই হচ্ছে প্রাণী জগৎ। ঠিক আছে, ওকে। এরপর আমরা যাই আমাদের নেক্সট স্লাইড। উদ্দেশ্য খুব ইম্পর্ট্যান্ট। উদ্দেশ্য, ঠিক আছে। তো উদ্দেশ্যটা কি, অর্থাৎ আমরা এই উদ্দেশ্যটাকে গল্পের আকারে অলরেডি আমরা জেনে গিয়েছি। তারপর আমরা যদি এটাকে বইয়ের ভাষায় বলি তাহলে কি বলবো, প্রতিটি জীবকে তার দল এবং প্রতিটি জীবের দল এবং উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা, আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা। অর্থাৎ প্রত্যেকটা জীবকে আমরা তাদের একটি দল এবং উপদলে ভাগ করব, এবং এই ভাগ করার সাথে সাথে তার সেই জীব সম্পর্কে যত আহরিত জ্ঞান আছে সেগুলোকে আমরা যেন একটা স্ট্রাকচার্ড ওয়েতে বা সঠিকভাবে কারেক্ট স্ট্রাকচার্ড ওয়ে, একটা কারেক্ট আর একটা হচ্ছে স্ট্রাকচার্ড ওয়েতে আমরা এদেরকে সংরক্ষণ করব। তারপর প্রতিটি জীবকে শনাক্ত করে, অর্থাৎ যত ধরনের নতুন জীব আসবে বা আবিষ্কার হবে তাদের নামকরণের ব্যবস্থাটাও আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে করতে পারি। অর্থাৎ আমরা যদি তার দল উপদল সম্পর্কে জানতে পারি, তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পারি, তাহলে এই বৈশিষ্ট্য কাছাকাছি যত প্রাণী আছে তাদের সাথে নামকরণকে মিল রেখে আমরা তার নামকরণ করতে পারি। এরপর আমরা তাকে যখন ক্যাটাগরাইজ করে ফেলবো বা একটা শ্রেণীর মধ্যে ফেলে দিব, তখন আমরা বুঝতে পারবো যে সে কি মানব কল্যাণের জন্য প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়, অর্থাৎ এদেরকে কি আমাদের সংরক্ষণ করতেই হবে নাকি না করলেও চলবে, এই রিলেটেড। অর্থাৎ আমরা এটাকে প্রিভেন্টিভ যে মেজারগুলো বা প্রতিরোধমূলক বা সংরক্ষণমূলক যেই প্রচেষ্টাগুলো বা চেষ্টাগুলো, সেগুলো আমরা করতে পারবো কখন, যখন দেখব যে এটা কি আমাদের সেই এক্সটিংক্ট হয়ে যাওয়া বা বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে পড়েছে কিনা। যদি এমন হয় যে যে নতুন আবিষ্কৃত হয় যেই প্রাণীটা সেটা হচ্ছে আমাদের বিলুপ্ত প্রায় প্রাণীর অন্তর্ভুক্ত, তাহলে আমাদেরকে অবশ্যই তাকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করতে হবে। তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আইটেক স্কুলকে সাপোর্ট দিবে। আশা করি সবাই খুব ভালো থাকবে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, পরবর্তী কোনো একটা লেকচারে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।